এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। প্রতি শুক্রবার এই সাসপেন্স ফ্রাইডে চ্যানেলে সন্ধ্যে 6টার সময় এক একটি রহস্যজনক ভূতের গল্প পরিবেশিত হবে আপনাদের জন্য। তাই সাবস্ক্রাইব করে নজর রাখুন, আর ভালো লাগলে লাইক করুন এবং নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। শুরু হচ্ছে আজকের গল্প মামদো। গল্প পাঠে আমি অরিন্দম। ঘরের মধ্যে পাটা দিতেই গাটা যেন ছমছম করে উঠল। বাড়িতে প্রবেশ করেই আমি আশ্চর্যজনকভাবে কিছু জিনিস দেখলাম। ঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল মেঝেতে একটি বদ্রি পাখি খাঁচাবন্দি হয়ে রাখা আছে। এরপরে যা চোখে পড়ল তা একেবারে অদ্ভুত। বাড়ির ভেতরে পাশাপাশি দুটি শোবার ঘর আছে। এর মধ্যে বাইরের ঘরটির ডান দিকের দেওয়ালে দড়ি দিয়ে ঝোলানো একটি ভাঙা টিউবলাইট, আর সামনের দেওয়ালে একটি আর্ট পেপারের ওপরে কিছু ফটো উল্টো পাল্টা ভাবে লাগানো। ফটোতে থাকা কারোর মুখই ঠিক মতো বোঝা যাচ্ছে না। কারোর মাথা ওপরের দিকে, কারোর মাথা নিচের দিকে, কারোর ডান দিকে, কারোর বাঁ দিকে। এক অদ্ভুতভাবে লাগানো ফটোগুলি আর্ট পেপারের ওপরে। সচরাচর এরকম ভাবে ফটো সবার বাড়িতে দেখা যায় না। আর ওই ঘরটির বাম দিকের দেওয়ালে একটি আগেকার দিনের পেন্ডুলামের দেওয়াল ঘড়ি ঝোলানো, আর ঘরটির মাঝখানে রাখা আছে একটি 6-7-এর বক্স খাট, এবং খাটের ওপরে মশারি টাঙানো আছে। তারপরে আমি পাশের ঘরটিতে প্রবেশ করি এবং দেখি সিলিং ফ্যানের রেগুলেটরের ওপরে এক অদ্ভুত পুতুল। পুতুলটির ঝাঁকড়া চুল, মাথার উপর টুপি দেওয়া, পুতুলটির মুখ নিচের দিকে, এবং পুতুলটি দেখতে এক অদ্ভুত রকমের ভয়ানক চেহারার। পুতুলটিকে দেখলেই যেন গা কাঁটা দিয়ে ওঠে। দুটো ঘরের মাঝখান দিয়ে একটি রাস্তা ভেতরে ঢুকেছে, যেখান দিয়ে সোজা গেলেই পরে হচ্ছে বাথরুম, এবং বাথরুমের ঠিক ডান দিকেই আছে রান্নাঘর, এবং রান্নাঘরের পাশেই হলো সেই নিম গাছটি। ঘরের ভেতরের দৃশ্য এক অদ্ভুত রকমের আমার মনে হলো। তাই এত কিছু দেখার পরে স্যারকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম, স্যার, এই ভাঙা টিউবলাইটটা কেন ঝোলানো? এবং ওই ঘরের পুতুলটা দেখলাম এক অদ্ভুত রকমের পুতুল, ওটা ওভাবে রাখা আছে কেন? স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কোনো কথা বললেন না। কোনো কথা না বলে উনি এক ঘর থেকে অন্য ঘরে চলে গেলেন। স্যার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন, যাতে রাত্রিবেলা ঘর থেকে আমরা কেউ বাইরে বেরোতে না পারি। সবাই মিলে বাইরের ঘরটির খাটের ওপরেই উঠে বসলাম। এবার টুকাইদা স্যারকে বলল, স্যার, একটা ভালো ভূতের গল্প বলুন তো। তখন স্যার বলল, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের একটা সত্যিকারের গল্প বলি। আমার ঠাকুরদাও একজন স্কুল শিক্ষক ছিলেন, বুঝলে। সারা সপ্তাহ ধরে উনি শিক্ষকতা করতেন, আর শনিবার এবং অমাবস্যা হলে উনি তন্ত্রমন্ত্রর বই নিয়ে এবং সাথে কিছু ধূপকাঠি, মোমবাতি, ফুল এবং আতর নিয়ে কোথাও চলে যেতেন। খোঁজ খবর নিয়ে জানা গেছিল এখান থেকে কিছুটা দূরে একটি পোড়া বাড়ি আছে, ওখানেই উনি যেতেন, আর রাত্রিবেলা উনি প্ল্যান চেট করতেন। কিছু বছর পর উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই উনার কাছ থেকে আমিও অল্প স্বল্প কিছু প্ল্যান চেট করার কাজ শিখেছি। শুনেছি যারা প্ল্যান চেট করেন তাদের নাকি আয়ু কমে যায়। আরও বেশ কিছু গল্প করতে করতে তখন ঠিক রাত্রি 11টা বেজে যায়। এবার স্যার বললেন, চলো সবাই, এবার তড়কা রুটিটা খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে না হলে বসে সবাই মিলে আবার চুটিয়ে গল্প করব, বুঝলে।
খাওয়া দাওয়া শেষ হতে হতে তখন ঠিক রাত্রিবেলা 11:45 বাজে। খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বাথরুম টাথরুম করে এসে আবার সবাই মিলে এসে ওই বাইরের ঘরের খাটের উপরে উঠে বসলাম। হঠাৎ কানে এলো পেন্ডুলামের ঘড়ি থেকে আওয়াজ হচ্ছে ঢং ঢং করে। বুঝতে পারলাম তখন রাত 12টা বাজে। স্যারকে তখন জিজ্ঞাসা করলাম, স্যার এই বাড়ির সম্বন্ধে কিছু বলুন আপনি। স্যার বললেন, শোনো তবে যেটুকু বলা যায় সেটুকুই বলছি তোমাদের, বুঝলে। আগের দিন তোমাদের বলেছিলাম আমরা একটা তান্ত্রিকের বাড়ি গেছিলাম আমাদের ঘরের সম্পর্কে জানতে। উনি বলেছিলেন ওই নিম গাছের তলায় প্রতিদিন সন্ধেবেলা একটা করে প্রদীপ দেওয়ার জন্য। মনে আছে তো? সুদীপ বলল, হ্যাঁ স্যার মনে আছে স্যার। এই শুনে স্যার বললেন, আমরা ওখান থেকে আসার পরে প্রতিদিন সন্ধেবেলা নিম গাছের তলায় একটি করে প্রদীপ বসিয়ে এসেছি, কিন্তু প্রদীপ বসিয়ে আসার পরেই দেখতে পেয়েছি প্রদীপটা নিভে গেছে। যতবারই প্রদীপ এবং মোমবাতি দেওয়ার চেষ্টা করেছি আমরা, কোথা থেকে এক অদ্ভুত হাওয়া এসে প্রদীপ এবং মোমবাতিগুলোকে নিভিয়ে দেয়। এই জন্য আমরা কোনোদিন আর প্রদীপ আর মোমবাতি দিইনি। আমার মা একদিন রাত্রিবেলা জল গরম করার জন্য রান্নাঘরে গেছিল, বুঝলে। হঠাৎ সে সময় লোডশেডিং হয়ে যায়, আর মাকে দেখি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দৌড়ে দৌড়ে এই ঘরে চলে আসে। পরে মার কাছ থেকে শুনতে পেলাম যখন ওখানে লোডশেডিং হয়ে গেছিল সেই অন্ধকার রান্নাঘরে, তখন নাকি কোনো এক মহিলার পায়ে ঘুঙুর বাঁধা অবস্থায় হেঁটে যাওয়ার আওয়াজ পেয়েছিল রান্নাঘর থেকে। তারপর থেকে আমরা আর কোনোদিন রান্নাঘরে রাত্রিবেলা যাই না। দেখো এখন গিয়ে রান্নাঘর বাইরে থেকে হুড়কো দেওয়া আছে। টুকাইটা পাশ থেকে বলে উঠল, স্যার দেখি 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 কোথায় স্যার, দেখি স্যার, আমি একটু দেখতে চাই কোন ঘরটা স্যার। স্যার বললেন, ওই যে দেখো বাথরুমটার পাশে যে ঘরটি দেখতে পাচ্ছ, বাইরে থেকে হুড়কো দেওয়া আছে, ওটিই হলো রান্নাঘর। সুদীপ বলল, স্যার আমি একটু রান্নাঘরে গিয়ে দেখবো স্যার। আপনি যেটা বলছেন সেটা কি সত্যি না আপনি আমাদেরকে ঢপ মারছেন স্যার? স্যার আমি ওই ঘরটা একটু একা থাকবো স্যার, 5 মিনিটের জন্য স্যার। বাইরে স্যার আপনারা থাকেন স্যার, আমাকে 5 মিনিটের জন্য একটু থাকতে দেন ঘরটাতে স্যার, দেখবো স্যার সত্যি কিনা স্যার। আসলে আমার স্যার ভূত তো স্যার বিশ্বাস হয় না স্যার। তখন স্যার বলে উঠল, বিশ্বাস করো, আমি তোমাদের মিথ্যা কথা বলছি না, সত্যি ওখানে কারো হাঁটা চলার শব্দ পেয়েছি আমরাও। দেখো সুদীপ, এই বয়সে থাকতে যেও না, কোথায় কোনো অঘটন ঘটে যাবে তখন কি হবে। সুদীপ একটু বোঝার চেষ্টা করো, বুঝলে। সঙ্গে সঙ্গে সুদীপ বলে উঠল, স্যার একবার থাকতে দিন স্যার, আপনার পায়ে পড়ছি স্যার। তখন স্যার বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, ভেতর থেকে কোনো ছিটকিনি লাগাবে না, আমরা কিন্তু বাইরেই থাকবো। কোনো যদি সমস্যা হয় দরজা খুলে সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে আসবে। মনে রাখবে ভেতরে কিন্তু কোনো ছিটকিনি লাগাবে না তুমি, তোমার ভালোর জন্য বলছি। তখন সুদীপ বলল, থ্যাংক ইউ স্যার। স্যার আমি তাহলে এখন যাই তাহলে রান্নাঘরে স্যার। ঠিক আছে যাও, আমরা কিন্তু বাইরেই দাঁড়াচ্ছি। রান্নাঘরের কিন্তু বাল্বটা জ্বলে না, কেটে গেছে, বুঝলে। যেহেতু আমরা রান্নাঘরে রাত্রিবেলা কেউ যাই না, সেই জন্য কিন্তু আমরা বাল্বটা চেঞ্জ করে দিই। সাবধানে যাও, আমরা বাইরেই দাঁড়াচ্ছি, ছিটকিনি লাগাবে না। সুদীপ বলল, ঠিক আছে স্যার, আমি তাহলে যাচ্ছি। এই বলে সুদীপ রান্নাঘরের দিকে রওনা দিল। সুদীপ রান্নাঘরে ঢুকেই ভেতর থেকে দরজাটা ঠেলে লাগিয়ে দিল, কিন্তু ছিটকিনি দিল না বলেই মনে হলো। আমরা ততক্ষণ বাইরে অপেক্ষা করছি। স্যারকে দেখে খুব চিন্তিত মনে হলো। ঠিক 1-2 মিনিটের মাথায় সুদীপ চিৎকার করে বলে উঠল, স্যার বাঁচান স্যার, মরে গেলাম স্যার, ভয় লাগছে স্যার, আসছি স্যার। সঙ্গে সঙ্গে দরজা ফজা খুলে সুদীপ এক দৌড়ে এসে পৌঁছে গেল খাটের ওপরে উঠে দিয়ে কম্বল টম্বল চাপা দিয়ে যেন কাঁপছে মনে হলো দেখে। সঙ্গে সঙ্গে আমি সুদীপকে জিজ্ঞাসা করি,
কি হয়েছে তোর? কিছু দেখলি? এরকম ভয় পেলি কেন? সুদীপ বলল, জানিস ভাই, ভিতরে কিছু একটা আছে। আমিও না ঘুঙুরের আওয়াজটা পেয়েছি, বুঝলি? কিছু একটা চঞ্চল করছিল। আমি ভয় পেয়েছি রে। স্যার যেটা বলছিল না ওটা সত্যি। ভিতরে না কেউ হাঁটাহাঁটি করছিল, বুঝলি? আমি না এখানে আর থাকবো না, আমি এখন বাড়ি যাব, বুঝলি? এই কথা শুনেই স্যার সঙ্গে সঙ্গে বলে উঠল, বলেছিলাম না তোমাদেরকে একদম যেতে না ওই ঘরে। অবাধ্য কোথাকার, কোনো কথা শুনবে না, আর এখন গিয়ে কান্নাকাটি করছে। চপ। শোনো, বলেছি না আগের দিনই, ভোরের আলো না ফোটা অবধি এই ঘর থেকে বেরানো যাবে না। যা বলবো চুপচাপ করে শোনো, একদম অবাধ্য হবে না। এই সব শুনে টুকাইদাকে দেখি খাটের একটি কোণে গিয়ে বসে আছে এবং ঠক ঠক করে কাঁপছে, আর মুখ থেকে কোনো কথা বেরাচ্ছে না। একদম ভয়ে শীতিয়ে গেছে বলে মনে হলো। হঠাৎ আমার চোখ পড়ল পেন্ডুলামের ঘড়ির দিকে। হঠাৎ দেখি ঘড়ি বন্ধ। ঘড়ির কাঁটা 12টাতেই দাঁড়িয়ে আছে। কিন্তু তখন আমার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:15 বাজে। আরও একটা জিনিস চোখে পড়ল, মেঝেতে রাখা খাঁচাবন্দি বদ্রি পাখিটা ক্রমাগত মাথা ঘুরিয়েই যাচ্ছে। এইসব দেখে ভয়ে আমার রক্ত যেন ঠান্ডা হয়ে গেছে, বুকের হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসার মতো মনে হচ্ছে, গোটা শরীর ভয়ে কাঁপছে যেন। কিন্তু কোনো উপায় নেই এখান থেকে বেরানোর। সকালের সূর্যোদয় না হওয়া অবধি আমরা এখান থেকে বেরোতে পারবো না। তাই আর কিছু না ভেবে আমরা সবাই মিলে খাটে একদম জড়সড় হয়ে বসে পড়লাম। ওই রাতে আর কেউ কোনো কথা বলল না। সবাই চুপচাপ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম, এবং সারা রাত কারোর চোখে এক ফোঁটা ঘুম এলো না। শুধু হাতের ঘড়ির দিকে তাকাচ্ছি কখন সকাল 6টা বাজবে আর কখন এখান থেকে বেরোতে পারবো। এই সব ভাবতে ভাবতে তখন ভোর 6টা বেজে গেছে। বাইরে থেকে তখন পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, এবং দরজার ফাঁক দিয়ে সূর্যের হালকা আলো যেন ঘরের মধ্যে প্রবেশ করছে। হঠাৎ তখনই পেন্ডুলামের ঘড়ি বেজে উঠল সকাল 6টা বাজে বলে। এটা দেখে আমি যথারীতি হতবাক। ভোর 3টের সময় যে ঘড়িটার টাইম দেখাচ্ছিল রাত্রি 12টা, সেই ঘড়িটাই সকাল 6টার সময় সঠিক টাইমে বাজলো কি করে? পেন্ডুলামের 6টার ঘন্টা বাজতেই স্যার দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে আমাদের যাবতীয় যা জিনিস ছিল সবকিছু নিয়ে সাইকেল নিয়ে সঙ্গে সঙ্গে যে যার বাড়ির দিকে দৌড় মারল। ঘরে এসে জামাটা খুলে স্যান্ডো গেঞ্জি পরে টিফিন করতে বসতেই মা পাশ থেকে বলে উঠল, তোরা কি রাত্রেবেলা মারপিট করেছিস? আমি বললাম, না তো, কেন, কি হয়েছে? তাহলে পিঠের বাঁ দিকে 4 আঙুলে দাগ বসলো কি করে? মায়ের এই কথাটা শুনে আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে আয়নায় গিয়ে যখন দেখি সত্যিকারেই একটি 4 আঙ্গুলের দাগ পিঠের বাঁ দিকে বসে আছে। আমি তখন ভাবলাম, আমরা তো আজকে একটুও মারপিট করিনি, তাহলে এই 4 আঙ্গুলের দাগটা আসলো কোত্থেকে? সঙ্গে সঙ্গে বাড়ির ল্যান্ডলাইন থেকে স্যারকে একটা ফোন করলাম, দিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার, বাড়ি এসে দেখি আমার পিঠে একটা 4 আঙ্গুলের দাগ বসে আছে। এই দাগটা তো আমার আগে ছিল না স্যার, এটা আসলো কোত্থেকে? স্যার ফোনের ওপর থেকে বলে উঠল, তোমরা যে সারা রাত এখানে কাটিয়েছ সেটা মামদোর বোধহয় পছন্দ হয়নি, কারণ মামদো ভূতের 4টেই আঙুল থাকে। সেই তোমাকে হয়তো